মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক পথ চলা থেকে রাষ্ট্রপতি ভবনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের দিনটি নিঃসন্দেহে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। একজন মানুষ যখন জীবনের কয়েক দশক রাজনীতির সঙ্গে কাটিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে এসে পৌঁছান, তখন সেটিকে শুধু একটি নতুন পদে যাত্রা বলা যায় না। এর সঙ্গে জড়িয়ে থাকে একটি দীর্ঘ পথ চলা, থাকে ছাত্র জীবনের রাজনীতি, শিক্ষকতা, প্রশাসনিক দায়িত্ব, স্থানীয় পর্যায়ের নেতৃত্ব, জাতীয় রাজনীতি, সংসদীয় অভিজ্ঞতা, মন্ত্রিসভার দায়িত্ব, রাজনৈতিক আন্দোলন, প্রতিকূলতা, অপেক্ষা এবং অসংখ্য কঠিন সময়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনও ঠিক এমনই এক দীর্ঘ পথের গল্প। আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক স্লোগান দিতে আসিনি, আমরা বরং একটু পিছনে ফিরে তাকাতে চাই, দেখতে চাই কে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিভাবে তার রাজনৈতিক পথ চলা তৈরি হয়েছিল, কোন কোন অভিজ্ঞতা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে এবং রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব তার কাঁধে আসার পর তার সামনে কী ধরনের দায়িত্ব অপেক্ষা করছে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে পরিচয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের শিকড় অনেক পুরনো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন। 60-এর দশকের শেষভাগ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। 1969 সালের গণ-অভ্যুত্থান, স্বাধিকার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ একটি প্রজন্মের চিন্তা ও রাজনৈতিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই সময়ের ছাত্র রাজনীতির পরিবেশের মধ্য দিয়েই মির্জা ফখরুলের রাজনৈতিক পথ চলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। তবে তার জীবন কেবল রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি শিক্ষকতা করেছেন, পরবর্তীতে সরকারি চাকরিতেও যুক্ত ছিলেন, অর্থাৎ জাতীয় রাজনীতির বড় মঞ্চে আসার আগেই তিনি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আর এই অভিজ্ঞতাগুলো পরবর্তী রাজনৈতিক জীবনে তার চিন্তাভাবনা ও রাজনৈতিক অবস্থান গঠনে ভূমিকা রেখেছে এমনটা বলা যায়। রাজনীতির বাহিরে যে অভিজ্ঞতা তাকে তৈরি করেছে। রাজনীতিবিদকে আমরা অনেক সময় শুধু তার রাজনৈতিক পরিচয় দিয়েই বিচার করি, কিন্তু একজন মানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হয় বহু ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে। মির্জা ফখরুলের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। শিক্ষকতা তাকে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা দিয়েছে। সরকারি চাকরি তাকে প্রশাসনিক কাঠামোকে কাছ থেকে দেখার সুযোগ দিয়েছে, আর স্থানীয় পর্যায়ের নেতৃত্ব তাকে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে আরও সরাসরি যুক্ত করেছে। এরপর ধীরে ধীরে তিনি জাতীয় রাজনীতির বড় পরিসরে উঠে আসেন। একজন রাজনীতিবিদের জন্য এই বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্র পরিচালনা শুধু রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয় নয়। রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত থাকে প্রশাসন, অর্থনীতি, আইন, জনগণের অধিকার, আন্তর্জাতিক সম্পর্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের প্রত্যাশা। পরিবার থেকেও এসেছে রাজনৈতিক উত্তরাধিকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তার পারিবারিক ইতিহাসের কথাও প্রায়ই উঠে আসে। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার চাচা মির্জা গোলাম হাফিজও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জাতীয় সংসদের স্পিকার সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরিবারের আরেক সদস্য উইং কমান্ডার এস.আর. মির্জার নামও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে যুক্ত, অর্থাৎ তার পরিবারের রাজনীতি ও রাষ্ট্রীয় দায়িত্বের একটি দীর্ঘ ঐতিহ্য ছিল। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, পারিবারিক রাজনৈতিক পরিচয় একজন মানুষের জন্য দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে কত দূর যাওয়া যাবে সেইটা নির্ভর করে ব্যক্তির নিজের রাজনৈতিক জীবন ও কর্মের উপর। মির্জা ফখরুলের ক্ষেত্রে কয়েক দশকের রাজনৈতিক পথ চলাই তার বর্তমান পরিচয়ের মূল ভিত্তি। জাতীয় রাজনীতিতে উত্থান। সময়ের সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব দীর্ঘ সময় পালন করেছেন। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব হওয়া নিছক সাংগঠনিক পদ নয়, এর সঙ্গে থাকে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, রাজনৈতিক বক্তব্য, আন্দোলন, নির্বাচন,
দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দলকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব। বিশেষ করে বাংলাদেশের মতো তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দেশে একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে দীর্ঘদিন থাকা নিজেই একটি উল্লেখযোগ্য রাজনৈতিক অভিজ্ঞতা। মির্জা ফখরুল সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়েছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন। জাতীয় রাজনীতিতে তার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন। তিনি বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সরকারের দায়িত্ব আর বিরোধী দলের রাজনীতি, এই দুটি জায়গার অভিজ্ঞতা এক নয়। বিরোধী দলে থাকলে মূল কাজ হয় সরকারের সমালোচনা করা, বিকল্প নীতি তুলে ধরা এবং রাজনৈতিকভাবে জনগণের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা। অন্যদিকে সরকারে থাকলে সিদ্ধান্তের বাস্তবায়ন, প্রশাসনিক জটিলতা এবং জনগণের কাছে সেই সিদ্ধান্তের জবাবদিহিতার বিষয় সামনে আসে। ফলে একজন রাজনীতিবিদদের জন্য দুই ধরনের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনে এই দুই বাস্তবতার অভিজ্ঞতা রয়েছে। প্রতিকূলতার রাজনীতিও তার জীবনের অংশ। কোনো দীর্ঘ রাজনৈতিক জীবনই কেবল সাফল্যের গল্প নয়। মির্জা ফখরুলের ক্ষেত্রেও ছিল রাজনৈতিক প্রতিকূলতা, ছিল আন্দোলন, ছিল মামলা ও কারাবরণের অভিজ্ঞতা, ছিল রাজনৈতিক চাপ, ছিল দলীয়ভাবে কঠিন সময়। একটি রাজনৈতিক দলের দীর্ঘদিনের নেতা হিসেবে তিনি তার দলের নানা সংকটের সময় সামনে থেকে রাজনীতি করেছেন। এখানেই দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভালো সময় নেতৃত্ব দেওয়া তুলনামূলক সহজ, কিন্তু রাজনৈতিক প্রতিকূলতার সময় সংগঠনকে ধরে রাখা, নেতাকর্মীদের সঙ্গে থাকা এবং নিজের রাজনৈতিক অবস্থানে টিকে থাকা অনেক কঠিন। মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় এই কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে গিয়েছে। তার রাজনৈতিক ব্যক্তিত্বের একটি আলাদা দিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আলোচনা করতে গেলে তার ব্যক্তিত্বের একটি দিক প্রায়ই সামনে আসে। সেটি হলো তার তুলনামূলক সংযত ও ভদ্র রাজনৈতিক ভাষা। রাজনীতিতে মতের পার্থক্য থাকবে, তীব্র বিরোধিতা থাকবে, কখনো কখনো রাজনৈতিক বক্তব্য কঠোর হবে, কিন্তু ব্যক্তিগত শালীনতা এবং রাজনৈতিক মতপার্থক্য, এই দুটিকে আলাদা রাখার প্রয়োজনীয়তা গণতান্ত্রিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল বহুবার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে মতবিরোধ প্রকাশ করলেও তার বক্তব্যের ধরনে সেই সংযম বজায় রাখার চেষ্টা দেখা গিয়েছে। এটি তার রাজনৈতিক ব্যক্তিত্বের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হতে পারে। আর আজ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব। এতদিন তাকে আমরা একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে দেখেছি, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রপতি হওয়ার পর একজন মানুষ আর কেবল একটি দলের প্রতিনিধি থাকেন না, তিনি হয়ে ওঠেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। সেখানে তাকে বিবেচনা করতে হয় পুরো বাংলাদেশকে। যে মানুষ তাকে সমর্থন করে, যে মানুষ তাকে সমর্থন করে না, যে মানুষ তার রাজনৈতিক আদর্শের সঙ্গে একমত, এমনকি যে মানুষ তার সবচেয়ে কঠোর সমালোচক। রাষ্ট্রপতির দায়িত্বের জায়গা থেকে সবাই সমান মর্যাদার নাগরিক। এটাই রাষ্ট্রপতি পদের সবচেয়ে বড় সৌন্দর্য এবং একই সঙ্গে সবচেয়ে বড় দায়িত্ব। তাই আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে শুধু সম্মানের একটি নতুন দরজা খুলছে না, খুলছে দায়িত্বেরও একটি বিশাল অধ্যায়। দল থেকে রাষ্ট্র পরিচয়ের এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপির মহাসচিব হিসেবে তার একটি রাজনৈতিক পরিচয় ছিল, রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক পরিচয় তার চেয়েও বড়। এখানে ব্যক্তিগত রাজনৈতিক পছন্দের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংবিধান, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাগরিকদের আস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির নিরপেক্ষ মর্যাদা রক্ষা করা। একজন রাষ্ট্রপতির সবচেয়ে বড় শক্তি শুধু তার সাংবিধানিক ক্ষমতা নয়, তার সবচেয়ে বড় শক্তি হতে পারে জনগণের বিশ্বাস। কারণ ক্ষমতা সাংবিধানিকভাবে দেওয়া হয় না, কিন্তু বিশ্বাস অর্জন করতে হয়। অতীতের ইতিহাস থেকে শিক্ষা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনাও আছে যখন রাষ্ট্রপতি ও ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন, দূরত্ব কিংবা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বিএনপি সমর্থনের রাষ্ট্রপতির দায়িত্বে যাওয়া ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী এবং পরবর্তীতে অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের সময়ের রাজনৈতিক ঘটনা প্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ইতিহাসের প্রতিটি ঘটনা আজ পুনরায় বিচার করার প্রয়োজন নেই, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা
পরীক্ষা নেওয়া জরুরি, কারণ রাষ্ট্রপতির পদটি কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, কোনো সরকার বা দলের ক্ষমতার মেয়াদও চিরস্থায়ী নয়। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে যায়, রাষ্ট্রপতির পদও থেকে যায়। তাই একজন রাষ্ট্রপতির সবচেয়ে বড় সাফল্য হতে পারে এমন একটি রাজনৈতিক ও সাংবিধানিক ঐতিহ্য রেখে যাওয়া, যেখানে ভবিষ্যতের রাষ্ট্রপতিরাও প্রতিষ্ঠানটির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে। সবচেয়ে বড় পরীক্ষা হবে কঠিন সময়। শান্ত সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা এক বিষয়, কিন্তু প্রকৃত পরীক্ষা সে সংকটের সময়, যখন রাজনৈতিক চাপ থাকবে, যখন একাধিক পক্ষের প্রত্যাশা থাকবে, যখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে, যখন নিজের রাজনৈতিক অতীত এবং বর্তমান সাংবিধানিক দায়িত্বের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। সেই মুহূর্তেই একজন রাষ্ট্রপতির ব্যক্তিগত প্রজ্ঞা, ধৈর্য, সংবিধানের প্রতি আনুগত্য এবং বিবেকের পরীক্ষা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আজ এই জায়গায় এসেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতাই এখন তার সবচেয়ে বড় সম্পদ হতে পারে, কারণ তিনি রাজনীতি সুসময় দেখেছেন, দুঃসময়ও দেখেছেন, ক্ষমতার কাছাকাছি থেকেছেন, বিরোধী রাজনীতির কঠিন সময়ও পার করেছেন, আন্দোলন দেখেছেন, রাজনৈতিক সংঘাত দেখেছেন, অপেক্ষার রাজনীতিও দেখেছেন। এই সব অভিজ্ঞতা যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের কাজে লাগে, তাহলে সেটি হবে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় অর্জন। একজন রাষ্ট্রপতির উত্তরাধিকার কি? একজন রাষ্ট্রপতির মেয়াদ একদিন শেষ হয়, বঙ্গভবনের সেই চেয়ার একদিন অন্য কেউ গ্রহণ করবেন, নাম পরিবর্তন হবে, কিন্তু একজন রাষ্ট্রপতির রেখে যাওয়া সাংবিধানিক দৃষ্টান্ত থেকে যায়। মানুষ মনে রাখে তিনি কিভাবে কথা বলেছেন, কিভাবে সংকট সামলেছেন, প্রতিষ্ঠানের মর্যাদা কতটা রক্ষা করেছেন, রাজনৈতিক মতের পার্থক্য থাকা সত্ত্বেও সবাইকে কতটা সম্মান দিয়েছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমতার সময় তিনি ক্ষমতাকে কিভাবে ব্যবহার করেছেন। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আমার ব্যক্তিগত প্রত্যাশা খুব সহজ। তার উত্তরাধিকার যেন শুধু একটি পদ না হয়, হোক একটি দৃষ্টান্ত, হোক এমন একটি সময়ের স্মৃতি যখন একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে গিয়ে নিজের রাজনৈতিক অতীতকে অস্বীকার না করেও রাষ্ট্রীয় দায়িত্বকে সবার উপরে রাখতে পেরেছিলেন। শেষ কথা, মহামান্য রাষ্ট্রপতি, আপনার চুলে আজ যে শুভ্রতা, সেটি শুধু বয়সের চিহ্ন নয়, এর মধ্যে রয়েছে বাংলাদেশের রাজনীতির বহু দশকের স্মৃতি, একটি দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতা, আনন্দ ও বেদনা, আন্দোলন ও প্রতিকূলতা, এবং অসংখ্য মানুষের সঙ্গে পথ চলার গল্প। আজ আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে। তাই আজকের এই মুহূর্তে আপনাকে শুধু অভিনন্দন জানানোই যথেষ্ট নয়, আপনার কাছে প্রত্যাশাটাও অনেক বড়। আপনি এমন একজন রাষ্ট্রপতি হন যার কাছে ক্ষমতাবান মানুষ যেমন সম্মান পান, সাধারণ মানুষও তেমন মর্যাদা পান।